স্ক্রিন ক্লিয়ার দেখা যাচ্ছে? এটা কি আমাদের মেন গ্রুপে দেখা যায়? একটু কষ্ট করে যদি দেখেন। আচ্ছা, হ্যাঁ, আজকের ক্লাসটা হয়তো একদিনে কমপ্লিট করা হবে না। আজকে হচ্ছে হাফ পড়াবো এবং কালকে হাফ পড়াইয়া এটা শেষ করে দেব। প্রিপেস টু লিরিক্যাল ব্যালাড, এটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। অ্যাবাউট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তিনি 1770 সালে জন্মগ্রহণ করেন এবং 1850 সালে মৃত্যুবরণ করেন। হি ইজ কল্ড দ্য পয়েট অফ নেচার, তাকে প্রকৃতির কবি বলা হয়। হি ইজ কল্ড দ্য ফাদার অফ রোম্যান্টিক ইজ, হি ইজ কল্ড দ্য পয়েট অফ চাইল্ডহুড। He belongs to the Romantic period. The duration of the Romantic period is 1798 to 1832. এতটুকু আপনি আগে থেকে জানতেন কিনা বা জানেন কিনা? এটা তো আর বোঝানোর কিছু নাই। আচ্ছা দেখেন, এখানে যে প্রিপেস শব্দটা লেখা আছে, আপনি জানেন প্রিপেস কাকে বলে? হোয়াট ইজ প্রিপেস? প্রিপেস মানেটা কি? এবার কিন্তু 2023-এ যে এক্সামটা হয়েছে ওইখানে আসছে হোয়াট ইজ প্রিপেস, ঠিক আছে? এখন এই যে প্রিপেস মানে কি বা প্রিপেস বলতে কি বোঝায় সেটা জানেন? আচ্ছা, এই প্রিপেস অর্থ হচ্ছে মুখ বন্ধ। মূলত কোনো সাহিত্যিক তার বই লেখার সময় বইয়ের শুরুতে ছোট্ট করে একটি বিবৃতি দেন, যেখানে তিনি লেখেন যে কেন তিনি বইটি লিখেছেন বা এই বইয়ের ভিতরে কি কি পাওয়া যাবে বা এই বইটি পড়লে পাঠকের কি উপকারে আসবে, এটাকে প্রিপেস বলে। মূলত যে কোনো বই লেখার শুরুতেই দেখবেন ছোট্ট করে লেখকের একটা বিবৃতি থাকে যে বইটার ভিতরে কি কি আছে বা লেখক এটা কেন লিখতেছে, এটা নিয়ে তিনি ছোট্ট করে একটি বইয়ের শুরুতেই একটা বিবৃতি দেয়, ওইটাকে বলা হয় প্রিপেস। বুঝতে পারছেন? দ্য ইন্ট্রোডাক্টরি পার্ট অফ এ বুক। প্রিপেস কাকে বলে সেটা বুঝছেন? এরপরে দেখেন, আগে আমরা এই যে টাইটেলটা এখানে কি কেন প্রিপেস টু লিরিক্যাল ব্যালাড বলা হয়, প্রিপেস মানে কি, লিরিক্যাল ব্যালাড মানে কি, সেটা আগে ভালো করে জেনে নিই। তারপরে দেখেন এই যে লিরিক্যাল ব্যালাড শব্দটা আসছে কোথা থেকে সেটা দেখেন। 1798 সালে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেইলর কলোরিজ মিলে একটি কাব্যগ্রন্থ রচনা করেন। যেহেতু ফার্স্ট সেকেন্ড ইয়ার পার করে আসছেন, রোম্যান্টিক পিরিয়ডে এটা পড়ছিলেন, তারপরও আরেকবার ভালো করে জেনে নেন। 1798 সালে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেইলর কলোরিজ মিলে একটি কাব্যগ্রন্থ রচনা করেন,
যে কাব্যগ্রন্থের মধ্যে মোট 23টি কবিতা ছিল, সেই কাব্যগ্রন্থটির নাম ছিল লিরিক্যাল ব্যালাডস। এই কাব্যগ্রন্থটির নাম লিরিক্যাল ব্যালাডস দেওয়া হয়েছিল কারণ এই কাব্যগ্রন্থের মধ্যে যে কবিতাগুলো ছিল সেই কবিতাগুলো ছিল দুই ধরনের কবিতা, একটা হচ্ছে লিরিক্যাল পয়েম আর একটা হচ্ছে ব্যালাড পয়েম। এখন আপনি বলতে পারেন লিরিক্যাল পয়েম মানে কি, বা লিরিক পয়েম বলতে কি বোঝায়? এই লিরিক্যাল পয়েম এটা হচ্ছে লিরিক শব্দের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে লিরিক, লিরিক্যাল। যে কবিতার মধ্যে লেখক তার নিজের যে কবিতার মধ্যে লেখক তার নিজের অনুভূতি এবং চিন্তাভাবনা প্রকাশ করেন সেই কবিতাগুলোকে বলা হয় লিরিক্যাল পয়েম। ব্যালাড পয়েম একটি কাহিনীকে যখন লেখক কবিতা আকারে বড় করে লেখেন তখন সে ধরনের কবিতাগুলোকে বলা হয় ব্যালাড পয়েম। এই কাব্যগ্রন্থের মধ্যে যে 23টি কবিতা ছিল তার মধ্যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিখেছিলেন 19টি কবিতা, বাকি 4টি কবিতা লিখেছিলেন স্যামুয়েল টেইলর কলরিজ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এর কবিতাগুলো ছিল লিরিক পয়েম এবং স্যামুয়েল টেইলর কলরিজের কবিতাগুলো ছিল ব্যালাড পয়েম। এই কাব্যগ্রন্থে প্রকাশিত হওয়ার পরেই একটি নতুন যুগের আবির্ভাব হয় এবং সেই যুগটার নামকরণ করা হয় রোম্যান্টিক পিরিয়ড। এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা? এতটুকু বুঝছেন? তারপরে দেখেন রোম্যান্টিক পিরিয়ডের পূর্বের পিরিয়ডটি ছিল নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। সে যুগের সাহিত্যিকরা তাদের লেখাগুলো লিখত সম্ভ্রান্ত পরিবারের মানুষের জন্য। সম্ভ্রান্ত পরিবার মানে কি? যে বড়লোক শ্রেণীর মানুষের জন্য আর আপার ক্লাস শ্রেণীর মানুষের জন্য, রাজা রানী এবং জ্ঞানী লোকেদের নিয়ে। এবং তাদের লেখাগুলো সাধারণ মানুষ বুঝতে পারত না কারণ তারা তাদের লেখাগুলোর মধ্যে বোম্বাস্টিক ওয়ার্ড ব্যবহার করতেন, মানে হচ্ছে হার্ড ওয়ার্ড। ইংলিশে বাংলায় যেরকম কিছু কিছু কবিতা পড়তে হলে আপনাকে বাংলা ডিকশনারি খুঁজতে হয় কবিতার অর্থ বা শব্দ অর্থগুলো খুঁজতে হলে, ঠিক একই রকমভাবে ইংলিশে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড মানে রোম্যান্টিক পিরিয়ডের পূর্বের যে পিরিয়ডটা ছিল সেটা ছিল নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। ওই নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের যে মানুষজন ছিল তারা তাদের লেখাগুলোর মধ্যে প্রচুর পরিমাণে হার্ড বা কঠিন ওয়ার্ড ইউজ করতো বা বোম্বাস্টিক ওয়ার্ড যেটাকে বলা হয় ইউজ করতো, যেটা ধরেন সাধারণ মানুষ পড়লে তারা বুঝতে পারতো না যে এই ওয়ার্ডটার অর্থ কী। তখন মানুষের কাছে সাধারণ মানুষ মানে হচ্ছে যারা গরিব শ্রেণীর লোক, তারা একটা বই পড়তে হইলে তাদের এটা নিয়ে আরেকটা ডিকশনারি খুঁজতে হইতো, যে এটার অর্থ জানতে হলে বা এই ওয়ার্ডটার অর্থ কি এটা বুঝতে হলে তাকে অন্য আরেকটা ডিকশনারি পড়তে হইতো। ওই ডিকশনারি এখন তারা সাধারণ মানুষ বই কিনারই টাকা নাই, আপনি কি আবার রেফারেন্স বই কিনবেন নাকি? কিনবেন না। এই যে নিউ ক্লাসিক্যাল মানে রোম্যান্টিক পিরিয়ড বা এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেইলর কলরিজ তাদের যে প্রিফেস টু লিরিক্যাল ব্যালাড এই কাব্যগ্রন্থটি পাবলিশ করার পূর্বে তারা যেই বইটা ব্যবহার করছিলেন বা পাবলিশ করার পূর্বে তাই নিজে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড ছিল, হ্যাঁ, ওই পিরিয়ডের মানুষজন তারা তাদের লেখার মধ্যে অতিরিক্ত বোম্বাস্টিক ওয়ার্ড ব্যবহার করতেন, প্রচুর পরিমাণে ফিগার অফ স্পিচ ব্যবহার করতেন, তারা গ্র্যান্ড স্টাইলে লিখতেন এবং তাদের এই লেখাগুলোর মধ্যে ইন্টেলেকচুয়ালিটি ছিল। তাদের লেখাগুলো পড়তে হলে মানুষকে রেফারেন্স বই খুঁজতে হতো। তাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেইলর কলরিজ ঠিক করলো তারা এমন এক ধরনের লেখা লিখবে যেটা সাধারণ মানুষ বুঝতে পারবে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ প্রকৃতির মাঝে গডের উপস্থিতি খুঁজে পেত এবং স্যামুয়েল টেইলর কলরিজ প্রকৃতির মাঝে ভূতপ্রেতকে দেখতে পেত, তাই সে এইসব নিয়ে লিখত। তাই তারা এই দুইটি বিষয়ের উপর নিয়েই সাধারণ মানুষকে বুঝতে পারবে এই ল্যাঙ্গুয়েজে লিখত। মূলত কি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সে মনে করত প্রকৃতির মাঝে ভূতপ্রেত আছে এবং স্যামুয়েল টেইলর কলরিজ তিনি হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হচ্ছে প্রকৃতির মাঝে ঈশ্বরকে দেখতে পেত এবং স্যামুয়েল টেইলর কলরিজ সে প্রকৃতির মাঝে ভূতপ্রেতকে দেখতে পেত, বা তার কবিতাগুলো মূলত ভূতপ্রেত সম্পর্কে হয়। যেমন আপনি যদি পড়েন স্যামুয়েল টেইলর কলরিজের একটা কবিতা সেকেন্ড ইয়ারে পড়ছেন, বলতে পারবেন ওই কবিতার নাম কি? দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার।
ওই কবিতার মধ্যেও কিন্তু তিনি ভূত প্রেতের উল্লেখ করেছেন। এই যে স্যামুয়েল টেইলর ক্লরিস, তার মতে পৃথিবীতে ভূত প্রেত আছে সব থেকে বেশি। তার কবিতার সাবজেক্ট ম্যাটার হতো ভূত প্রেত। আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সে প্রকৃতি নিয়ে লিখতো এবং এই যে ঈশ্বরকে নিয়ে লিখতো। আবার তাদের এই লেখাগুলা লেখা হইতো সাধারণ মানুষ যেন একবার পড়লেই বুঝতে পারে, ইজি ওয়ার্ডসে তারা লিখতো। সেখানে ফিগার অফ স্পিচ ব্যবহার করতো, বাট খুবই কম, যেন একজন মানুষ পড়লেই বুঝতে পারে। সাধারণ মানুষের বোঝার সুবিধার্থে তারা এই লেখাটা লিখে। তাদের এই লেখার কারণে বা লিখে তারা যখন এই লিরিক্যাল ব্যালাড কাব্যগ্রন্থটি প্রকাশিত করে, তখন এই রোম্যান্টিক এইজের আবির্ভাব হয়। এখন বলতে পারো আপু, এই এইজকে যেন তারা তাদের লিরিক্যাল ব্যালাড পাবলিশ করার পর এই এইজের নাম কেন রোম্যান্টিক হয়েছে, অন্য কোনো নাম কেন হয় নাই? এই রোম্যান্টিক শব্দটা এসেছে স্প্যানিশ শব্দ রোম্যান্স থেকে। প্রাচীনকালে বিভিন্ন স্প্যানিশ লেখকরা ল্যাটিন ভাষায় লিখত, ঠিক আছে, অর্থাৎ শিক্ষিত সম্ভ্রান্ত পরিবারের জন্য লিখত। এই যে স্প্যানিশ এর যে মানুষ, তারা কিন্তু অনেকে ল্যাটিন ভাষা বুঝতো না, মানে সাধারণ মানুষজন তারা ল্যাটিন ভাষা কম বুঝতো। তো এই স্প্যানিশ মানুষদের ল্যাটিন ভাষায় লেখার কারণে সাধারণ মানুষ খুব বেশি পড়তো না, ঠিক আছে, বা ওইটা বুঝতো না, যা সাধারণ মানুষ বুঝতেই পারতো না। সে সময় কিছু কিছু লেখক ছিল যারা এই ল্যাটিন ভাষাটিকে বাদ দিয়ে সাধারণ মানুষের বোঝার সুবিধার্থে তাদের লেখাগুলা লিখত। তারা যে এই সাধারণ মানুষের বোঝার সুবিধার্থে লেখাগুলা লিখত, এগুলাকে বলা হতো রোম্যান্স। এই রোম্যান্স শব্দটি আস্তে আস্তে কালের বিবর্তনে ইংল্যান্ডে এসে রোম্যান্টিক হয়েছে। এখন আপনি বুঝতে পারছেন যে এই প্রিপেজ টু লিরিক্যাল ব্যালাড মানে কি, বা প্রিপেজ শব্দের অর্থ কি, লিরিক্যাল ব্যালাড অর্থ কি, এই রোম্যান্টিক পিরিয়ডের নামকরণ করা হয়েছে কেন, এতটুকু ক্লিয়ার? এখান থেকে কিন্তু অনেকগুলা ব্রিফ কোশ্চেন আসে, ঠিক আছে, তো এটা মনে রাখবেন। পরে যখন সাজেশন দিব, সাজেশনের ভিতরেও এই আনসারগুলা বা এই টপিকগুলা কিন্তু অন্তর্ভুক্ত থাকবে। তারপরে দেখেন সোশ্যাল ব্যাকগ্রাউন্ড। এখন ধরেন আপনি যদি কোনো কিছু লিখেন বর্তমান সিচুয়েশন, এখন না, ধরেন হচ্ছে এই যে আন্দোলন হয়েছিল শিক্ষার্থীদের কোটা আন্দোলন, তখনকার সময় আপনি যখন কোনো কিছু ফেসবুকে পোস্ট করতেন, ঠিক আছে, ওই পোস্টটা আপনার কিসের ভিত্তিতে হইতো? তখনকার যে পরিবেশ ছিল, বা ধরেন শিক্ষার্থীদের পক্ষে হোক বা আপনি শেখ হাসিনার পক্ষে হোক, যেটাই হোক লিখতেন, তখনকার পরিস্থিতি অনুসারে লিখতেন। তারপরে ধরেন কিছুদিন পরে বন্যা হয়েছে, বন্যার সময় আপনার লেখাগুলার ধরন কি ছিল, বা পোস্ট কিভাবে করতেন, বা একজন রাইটার তখন কিভাবে লিখত, যদি সে বই রচনা করত, তখন সে ওই যে বন্যার কবলিত পরিস্থিতি অনুযায়ী লিখত। ঠিক একই রকমভাবে এই যে স্যামুয়েল টেইলর ক্লরিস এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তাদের যে সমাজের যে বিষয়গুলো ছিল বা সোশ্যাল, তাদের সময় সামাজিক পরিবেশ যেটা ছিল, তাদের লেখাগুলোর ভিতরে কিন্তু আপনি ওই সময়ের সামাজিক পরিবেশগুলো লিখতে পারবেন, মানে ওই সময় কি ঘটছে সেটা অন্তর্ভুক্ত থাকবে। তো সেই কারণে তাদের লেখাগুলোর ভিতরে সোশ্যাল ব্যাকগ্রাউন্ডটা বা তখনকার সামাজিক পরিস্থিতি কীরকম ছিল আপনাকে সেটা জানতে হবে। এটা বুঝছেন কি বলতে চাইছি? তখনকার সময়ের যে সোশ্যাল ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা আগে দেখেন। লিরিক্যাল ব্যালাড কাব্যগ্রন্থটি লেখার সময় ইংল্যান্ডে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছিল। আপনি কি জানেন হোয়াট ইজ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন? ক্লিয়ার করে বলেন। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলতে কি বুঝেন? হ্যাঁ হ্যাঁ, শিল্প বিপ্লবের বাংলা বলতে আপনি কি বুঝেন? বাংলায় এটা একটু ব্যাখ্যা করেন যে শিল্প বিপ্লবের বাংলা মানে কি। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন মানে তখন এই যে আধুনিক যে যন্ত্রপাতিগুলো তখন আস্তে আস্তে স্থাপন হতে থাকে, ঠিক আছে। আগে ধরেন আপনি যে কাজ হাতে করতেন, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হওয়ার পর ওইটা আধুনিকতার ছোঁয়া লাগে এবং আধুনিক যে যন্ত্রপাতিগুলো হয় ওইগুলা স্থাপন করা হয়, ওইটাকে বলা হয়
ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। তো 1760 সালে ইংল্যান্ডে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়। তখন বিভিন্ন কারখানা স্থাপন করা হয়, মানে আধুনিক কারখানা, যেটা ধরেন আগে আপনি যে কাজ হাতে সেলাই করতেন সেটা কারখানায় এসে মেশিনে সেলাই করা হয়। আগে যে কাজ মানুষ আস্তে আস্তে হাত দ্বারা করতো, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হওয়ার পরে সেটা হচ্ছে ধরেন আধুনিক যন্ত্রপাতি স্থাপন হয়েছে, আধুনিক যন্ত্রপাতির দ্বারা কাজকর্ম শুরু হয়। তো তখন বিভিন্ন কারখানা স্থাপন করা হয়, যার ফলে গ্রামে যারা কৃষিকাজ করতো বা গ্রামে যে মানুষগুলা ছিল তারা শহরমুখী হতে শুরু করে। মানে গ্রামে যারা কৃষিকাজ করতো তারা কৃষিকাজ না করে এই যে শহরের যে কলকারখানাগুলা স্থাপন করা হয়েছে ওইখানে এসে চাকরি করতে শুরু করে, ঠিক আছে। ফলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, চাইল্ড লেবার বেড়ে যায়, মানে এই যে শিশু শ্রম তখন বেড়ে যায়। ফলে গ্রাম অঞ্চলের মানুষ কম বসবাস করতে থাকে এবং গ্রাম অঞ্চলের যে প্রাকৃতিক পরিবেশ ছিল সেই প্রাকৃতিক পরিবেশ এর সৌন্দর্য আস্তে আস্তে কমে যেতে থাকে। সেই কারণে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেইলর কলরিজ তাদের কবিতার মধ্যে প্রকৃতির সৌন্দর্যকে তুলে ধরে মানুষদেরকে শহর থেকে গ্রামমুখী করার জন্য তারা তাদের কবিতার মধ্যে প্রাকৃতিক সৌন্দর্য এবং শহরের যে বিশৃঙ্খলা তা তুলে ধরেন। বুঝছেন যে তাদের সময়কার বা স্যামুয়েল টেইলর কলরিজ এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সময় তারা তাদের সামাজিক পরিস্থিতি কীরকম ছিল এবং তাদের কবিতার মধ্যে তারা কোন সামাজিক বিষয়টা ফুটে তুলছে সব থেকে বেশি, এটা বুঝছেন কিনা? তারপরে দেখেন এই যে ফ্রেঞ্চ রেভলিউশন, এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা আপনি 4th ইয়ারে উঠলে পাবেন ফ্রেঞ্চ রেভলিউশন সম্পর্কে, যেটা আপনি 3rd ইয়ারে পাবেন ফ্রেঞ্চ রেভলিউশন সম্পর্কে, যেটা 2nd ইয়ারে আপনার রোমান্টিক এই হিস্টোরি অফ ইংলিশ লিটারেচারে ছিল ফ্রেঞ্চ রেভলিউশন সম্পর্কে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা জানেন। ফ্রেঞ্চ রেভলিউশন আনুষ্ঠানিকভাবে শুরু হয় 1789 সালে, কিন্তু এটা মূলত আরও আগ থেকে শুরু হয়, সম্ভবত 1755 সালের দিকে। তৎকালীন সময় ফ্রান্সে একটা সিস্টেম ছিল যেটাকে বলা হতো স্টেট সিস্টেম। এই স্টেট সিস্টেম বলতে বোঝায় তৎকালীন সময় 3টা ধাপে শাসন কার্য পরিচালনা করা হতো। তৎকালীন কৃষকেরা এবং সাধারণ মানুষজন তাদের আয়ের একটি অংশ রাজাকে দিতে হতো এবং আরেকটি অংশ ক্লার্জিম্যানকে দিতে হতো। ধরেন সাধারণ একটা কৃষক, সে যদি কোনো কিছু আয় করে, তার এই আয় থেকে যে কর ধার্য করা হয় সেটা সে রাজা যে তাকে দিতে হতো এবং ক্লার্জিম্যান মানে পুরোহিত যারা, তাদেরকে দিতে হতো। মানুষ মনে করতো যে ঈশ্বর থেকে এই নিয়ম যে রাজাকে তারা কর দিতে হবে, ক্লার্জিম্যানকে তারা কর দিতে হবে, কারণ তারা মনে করত যে ক্লার্জিম্যান দ্বারা ঈশ্বরের সাথে কথা বলা যায়। সো দ্য রিজন ফর গিভেন ট্যাক্স রাইট অফ দ্য কিং ডক্টরিং ডিভাইন, ঠিক আছে। একটা হচ্ছে যে কি, এই যে রাজাদের দিতে হবে সেটা হচ্ছে তাদের রাইট, মানে রাজারা পাবে সেটা তাদের রাইট। আর ডক্টরিন ডিভাইন এটা হচ্ছে যে ঐশ্বরিক কারণে বা এই যে ঈশ্বরকে পাওয়ার জন্য তারা কি করতো, এই ক্লার্জিম্যানদের তাদের টাকার বা তারা যা টাকা আয় করতো তার 3 ভাগের 1 ভাগ দিত রাজাদের, 1 ভাগ দিত এই ক্লার্জিম্যানদের, আর 1 ভাগ তারা নিজেদের কাছে রাখতো। কৃষক এবং সাধারণ মানুষের উপর রাজারা যে কর ধার্য করত তাকে বলা হতো পেরি ট্যাক্স। কৃষক এবং সাধারণ মানুষের উপর ক্লার্জিম্যানরা যে কর ধার্য করত তাদের বলা হয় টিথেস ট্যাক্স। তখন যাদের গণতান্ত্রিকভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হতো, তখন যদি মানে ওই সময়টায় যদি গণতান্ত্রিকভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হতো তাহলে 3টা ভোট নির্ধারণ করা হতো। এই যে সাধারণ মানুষ সকলে মিলে যে ভোট প্রদান করবে এটাকে একটা ভোট ধরা হতো, রাজা যে ভোট দিবে সেটাকে একটা ভোট ধরা হতো, এবং ক্লার্জিম্যানরা যে ভোট দিবে সেটাকে একটা ভোট ধরা হতো। ধরেন একটা জিনিস আপনি নির্বাচন করবেন, সেক্ষেত্রে রাজা, ক্লার্জিম্যান এবং হচ্ছে জেনারেল পিপল, তার মধ্যে এই যে রাজা এবং ক্লার্জিম্যানদের মধ্যে সম্পর্ক ছিল কি, তাদের লাভ অর্থে তারা যে জিনিসটা নির্ধারণ করতো যে এটা পাওয়ার জন্য
হবে। তারা দুইজনেই এটার উপর ভোট দিত, সাধারণ মানুষ অন্যটার উপর ভোট দিল, তখন আর এটা কার্যকর হইত না। ঠিক আছে, রাজা এবং ক্লার্জিম্যান তাদের সুবিধা অনুযায়ী এই ভোটটি পরিচালনা করত। তাদের সুবিধা হতো, সাধারণ মানুষ তখন এটার প্রতিবাদ জানায়, যারা এটার প্রতিবাদ জানায় রাজা তাদেরকে ধরে ধরে ব্যাস্টিল ফোর্ট নামের একটি দুর্গে আটক করে রাখতো। এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা ভাই? এতটুকু পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, রাজাদের ক্ষমতা বেশি ছিল এবং ক্লার্জিম্যানরা তাদের সাথে একত্রিত হয়ে দুর্নীতি করতো। রাজারাও করতো দুর্নীতি, ক্লার্জিম্যানরাও দুর্নীতি করতো, তখন সাধারণ মানুষরা প্রতারিত হতো। বুঝছেন কিনা? আচ্ছা, মানুষকে আটক করে রাখতে রাখতে এক সময় মানে এই যে সাধারণ মানুষ তারা দেখতেছে তাদের কোনো সুবিধাই হচ্ছে না, এই কিং এবং রাজা এবং ক্লার্জিম্যানরা তারা তাদের সুবিধার্থে যা করার তাই করতেছে, সাধারণ মানুষের কোনো সুবিধাই হচ্ছে না। তারা কিছু কিছু মানুষ গিয়ে যখন প্রতিবাদ জানায়, তখন রাজা তাদেরকে ধরে একটা দুর্গে নিয়ে রেখে দেয়, ওইটার নাম হচ্ছে কি, ব্যাস্টিল ফোর্ট। মানুষকে আটক করে রাখতে রাখতে একসময় এই দুর্গটি তে আর মানুষ রাখার জায়গাই থাকে না। তখন সাধারণ মানুষ সবাই মিলে এই দুর্গটি ভেঙে ফেলে এবং রাজার বিরুদ্ধে আন্দোলন করে। তাদের আন্দোলনের স্লোগান ছিল তিনটা, এটা কিন্তু ব্রিফ কোশ্চেনে আসে যে এই যে ফ্রেঞ্চ রেভলিউশনের আন্দোলন মূলত কি ছিল। একটা হচ্ছে লিবার্টি ছিল, ইকুয়ালিটি ছিল, ফ্র্যাটার্নিটি ছিল। ঠিক আছে, তখন এই যে সাধারণ মানুষ তারা এই দুর্গটা ভেঙে ফেলে এবং তারা আন্দোলন করে এবং তাদের এই আন্দোলনের স্লোগান ছিল লিবার্টি, স্বাধীনতা, ইকুয়ালিটি, সমতা, ফ্র্যাটার্নিটি, ভ্রাতৃত্ববোধ। ঠিক আছে, বুঝতে পারছেন? এটা এটা কিন্তু ইম্পর্টেন্ট ব্রিফ কোশ্চেনের জন্য। হ্যাঁ, এই যে তাদেরকে বাস্টিল ফোর্টে আটক করে রাখে এক রাজা, তখন যখন এক সময় এই বাস্টিল ফোর্টে এমনভাবে মানুষ আটক করছে যে বাস্টিল ফোর্টটাই তারা হচ্ছে ভেঙে দেয় মানুষরা, যে একটা রাজ্যে পরিণত হয়েছে, যে এই জায়গায় মানুষ রাখতে থাকতে তারা এই দুর্গটা ভেঙে ফেলে এবং তারা হচ্ছে আন্দোলন শুরু করে। তাদের স্বাধীনতা চায়, তারা তারা একতা চায়, তারা ভ্রাতৃত্ববোধ চায়। প্রথম দিকে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তাদের এই স্লোগানটা দেখে তাদেরকে সমর্থন করলেও পরে তাদের আর সমর্থন করে না, কারণ তারা ধরে ধরে উঁচু শ্রেণীর মানুষদের হত্যা করত। তাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ভাবছিলেন যে ফ্রান্সের এই অবস্থা যদি ইংল্যান্ডে চলে আসে, তখন ইংল্যান্ডের জনগণ রাজার বিরুদ্ধে যাবে এবং উঁচু শ্রেণীর মানুষদেরকেই হত্যা করবে। তাই তিনি হচ্ছে তার কবিতাগুলোর মধ্যে এটা লিখতেন, মানুষ সবাই সমান। যদি আমি এতটুকু বলি, মূলত এই যে ফ্রেঞ্চ রেভলিউশন এটা ফ্রান্সে ঘটছে। ঠিক আছে, তো এই যে মানুষ তারা পরবর্তীতে দেখেন তারা এই যে বড়লোক শ্রেণী বা আপার ক্লাস শ্রেণী বলতেই তারা বুঝতো খারাপ। ঠিক আছে, তারা এই যে আপার ক্লাসেরও মধ্যেও যে কিছু ভালো মানুষ থাকতে পারে এটা তারা চিন্তা করতো না। সাধারণ মানুষ বুঝতোই যে আপার ক্লাস মানেই খারাপ, মানে বড়লোক মানেই তারা খারাপ, যাকেই তারা বড়লোক দেখতো তাদেরকেই তারা হত্যা করে ফেলতো। ঠিক আছে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ প্রথম দিকে এই যে ফ্রেঞ্চ রেভলিউশনের সমর্থন করে, পরবর্তীতে দেখে এই যে মানুষ বা সাধারণ মানুষের যে স্লোগান ছিল তারা সেটা ধরে রাখতে পারতেছে না। তারা সব উঁচু শ্রেণীর মানুষকেই খারাপ ভাবতেছে। সেখানে উঁচু শ্রেণীর মধ্যে ভালো খারাপ তো থাকতেই পারে, কিন্তু সাধারণ মানুষ তখন উঁচু শ্রেণী বলতেই খারাপ ভাবতো এবং উঁচু শ্রেণীর কাউকে দেখলেই তাকে হত্যা করে ফেলতো। তো এই কাহিনী কিন্তু ফ্রান্সে ঘটে। আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তিনি ইংল্যান্ডের একজন মানুষ। ইংল্যান্ডেও কিন্তু রাজা সাধারণ মানুষের উপর অত্যাচার করতে শুরু করে। তো তখন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ভাবে এই যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তিনিও কিন্তু আপার ক্লাস শ্রেণীর একজন লোক ছিলেন। তো তিনি ভাবেন এই যে ফ্রেঞ্চ রেভলিউশনের বা ফ্রান্সের মানুষরা এই কাজটা করতেছে, উঁচু শ্রেণীর মানুষদের হত্যা করতেছে, এটা যদি ইংল্যান্ডের মানুষজন দেখে তারা তখন কিন্তু প্রতিবাদী হয়ে উঠবে এবং তারা ইংল্যান্ডের রাজার বিরুদ্ধে গিয়ে স্লোগান তুলবে। ঠিক আছে, তখন এই যে ইংল্যান্ডের মানুষ এই উচ্চ শ্রেণীর মানুষদেরকে তখন দেখতে পারবে না। তাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার কবিতার মধ্যে এই যে সাধারণ মানুষের জন্য লিখতেন এবং তার কবিতার মধ্যে তিনি উল্লেখ করতেন যে সব মানুষই
সমান। এখন এতটুকু পর্যন্ত ক্লিয়ার? এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন? এটা মূলত ফ্রেঞ্চ রেভলিউশনের কাহিনী। একটু দেখেন, আমরা আরেকটু পড়বো, কারণ একদিনে এতটুকু দিলে হয়তো বা বুঝতে পারবেন না। এরপরে এই প্রিপেস টু লিরিক্যাল ব্যালাডের মধ্যে কি কি আছে আমরা ওইটাও জানবো। দেখেন, প্রিপেস টু লিরিক্যাল ব্যালাডে কেন লেখা হয়েছিল, বা এই প্রিপেস টু লিরিক্যাল ব্যালাড লেখা হয়েছিল কেন? লিরিক্যাল ব্যালাড যেটা, সেটা কিন্তু প্রিপেস টু লিরিক্যাল ব্যালাড না। প্রিপেস মানে মুখ বন্ধা, এই যে লিরিক্যাল ব্যালাড সেটা হচ্ছে আলাদা। দেখেন, 1798 সালে লিরিক্যাল ব্যালাডস পাবলিশড বা প্রকাশিত হওয়ার পর সমালোচকরা এটার বিরুদ্ধে সমালোচনা করতে থাকেন যে কেন নতুন আঙ্গিকে এই লেখাটা লেখা হয়েছে। পরবর্তীতে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার বন্ধুদের রিকোয়েস্টে লিরিক্যাল ব্যালাডসের মধ্যে প্রিপেজ যুক্ত করে 1800 সালে এটি পাবলিশ করে। যদি আমি আপনাকে এটা আরও ক্লিয়ারলি বলি, যে 1798 সালে যখন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেইলর কলোরিজের এই কাব্যগ্রন্থটা লিরিক্যাল ব্যালাডস পাবলিশড হয়, তখন সাধারণ মানুষ বলতে থাকে যে কেন নতুন আঙ্গিকে লেখা হয়েছে, কেন বোম্বাস্টিক ওয়ার্ডের পরিবর্তে গ্র্যান্ড স্টাইল ইউজ করার পরিবর্তে নতুন আঙ্গিকে সাধারণ মানুষের জন্য লেখা হচ্ছে। হ্যাঁ, কেন হচ্ছে ইজি ওয়ার্ডসে লেখাটা লিখছে, মানে অন্য বা নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের মানুষজন যেভাবে লিখছে এই আঙ্গিকে লেখার পরিবর্তে কেন এই আঙ্গিকে লেখা হয়েছে, নতুন আঙ্গিকে লেখা হয়েছে, এটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কোশ্চেন হতে শুরু করে। তখন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ফ্রেন্ডরা বা বন্ধুরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে গিয়ে অনুরোধ করে যে তুমি কেন এইরকম লেখা লিখছো, এটা জানানোর জন্য বইয়ের শুরুতে একটা কিছু লিখো বা প্রিপেজটা লিখো, যেন সাধারণ মানুষ বুঝতে পারে তোমাদের রাইটিংয়ের মধ্যে আসলে কি। ঠিক আছে, তখন এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার বন্ধুর রিকোয়েস্টে লিরিক্যাল ব্যালাডস কাব্যগ্রন্থটি 1798 সালে পাবলিশ হওয়ার পরেও সে নতুন করে আবার লিরিক্যাল ব্যালাডসের মধ্যে একটা প্রিপেজ যুক্ত করে, যে কেন তার বইগুলার বা তাদের কবিতাগুলার মধ্যে কি কি লেখা আছে, বা তারা কেন এই বইগুলা লিখেছে। হ্যাঁ, মানে এই নতুন আঙ্গিকে কেন তারা লিখছে, তো ওইটা নিয়ে তা নিয়ে একটা বিবৃতি দেন প্রিপেজ, এবং ওই তখন লিরিক্যাল ব্যালাডটা তখন বা প্রিপেজ যুক্ত করে ওই বইটা তখন পাবলিশ করা হয় 1800 সালে। মূলত এই প্রিপেজ টু লিরিক্যাল ব্যালাড 5 বার পাবলিশড হয়। লিরিক্যাল ব্যালাড প্রথমবার পাবলিশড হয় 1798 সালে। পরবর্তীতে 1800 সালে আবার তার বন্ধুরা বলে যে এটার ভিতরে প্রিপেজ লেখার জন্য, বা কেন তুমি সে নতুন আঙ্গিকে লিখছে এটা লেখার জন্য, সো সে এটা লিখে আবার পাবলিশ করে। পরবর্তীতে আবার ওইটা নিয়ে কোশ্চেন আসলে সে আবার 1802 সালে নতুন করে কিছু একটা লিখে যে কেন কেন লেখা হয়েছে একটু পরিবর্তন করে আবার 1802 সালে একবার পাবলিশ করে। আবার কোশ্চেন উঠলে তখনই আবার কিছু পরিবর্তন করে 1805 সালে একবার প্রিপেজটা লিখে, এবং শেষ 1815 সালে লিখে। মানে এই যে লিরিক্যাল ব্যালাড বইটা 5 বার পাবলিশ হয়। 1798 সালে একবার, 1800 সালে একবার, 1802 সালে একবার, 1805 সালে একবার, 1815 সালে একবার। বুঝতে পারছেন? এতটুকু ক্লিয়ার? লিরিক্যাল ব্যালাড কাব্যগ্রন্থের মধ্যে প্রথম যে কবিতাটা সেটা হচ্ছে দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিনার। এটা কার কবিতা বলেন তো? স্যামুয়েল টেইলর কলোরিজের। লাস্টের মানে একেবারে শেষ যে কবিতা সেটা হচ্ছে টিনটানাকে, মানে হচ্ছে লিরিক্যাল ব্যালাডে টোটাল তো 23টা কবিতা। প্রথম কবিতাটা যেটা সেটা হচ্ছে দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিনার, এবং শেষের যে কবিতাটা সেটা হচ্ছে টিনটান অ্যাবে বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। হ্যাঁ, এখন বলতে পারেন যে আপু এখানে তো প্রিপেজটা 5 বার পাবলিশ হচ্ছে, এখন আমরা কত সালের প্রিপেজটা পড়তেছি? আমাদের এই থার্ড ইয়ারের সিলেবাসে যে অন্তর্ভুক্ত আছে যেটা, সেটা হচ্ছে মূলত উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 1802 সালে যে প্রিপেজ লিখে পাবলিশ করছে সেটা। এটা কিন্তু ব্রিফ কোশ্চেনে আসে যে এই যে প্রিপেজটা কত সালে আমরা পড়তেছি, সেটা হচ্ছে 1802 সালে। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, ফুললি আমি পরে বলবো, বা আগামী কালকে যদি ক্লাস নিই, বা ঈদের পরে টানা ক্লাস নিব ফেইড কোর্সে, সেখানে তো আপনি আসেন, সমস্যা নেই। তো ওইটা হচ্ছে ওইটাতে আমি ফুল ব্যাকগ্রাউন্ড সহকারে দিব। আর এই যে টোটাল ধরেন
ইন্ট্রোডাকশন টু ক্রিটিসিজম আমাদের পড়ানো হবে টোটাল ধরেন 10 দিনে আমি ফুল ব্যাকগ্রাউন্ড শেষ করে দিব। এটা 10 দিনে ব্যাকগ্রাউন্ড শেষ করে দেওয়ার পরে আপনাদের পরের দিনে সাজেশন মেক করে দিব। সাজেশন মেক করে দেওয়ার পরে সাজেশনের যে আনসারগুলো হয় মানে আমরা যে নোট করি সাজেশনের ওইটাই পরের দিনে দিয়ে দিব। তখন এই যে মানে টোটাল 20 দিন হচ্ছে ইন্ট্রোডাকশন টু ক্রিটিসিজম করবেন। আজকে আমি এই যে পেড কোর্সের জন্য আমাদের একটা পেড কোর্স আছে যারা অ্যাডমিশন হয়েছে মানে আপনি যে গ্রুপে অ্যাড আছেন ওইটাতে হচ্ছে আমি আপনাদের ক্লাস রুটিনটা মেনটেন করে দিব, যে টোটাল হচ্ছে 20 দিন ইন্ট্রোডাকশন টু ক্রিটিসিজম পড়বো, তার 10 দিন হচ্ছে ব্যাকগ্রাউন্ড পড়বো এবং 10 দিন সাজেশন অনুযায়ী সাজেশনের কোশ্চেনগুলো শেষ করব, যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষাতে আসতে পারে। ঠিক আছে, তো আগে থেকেই প্রিপারেশন সব থেকে বেশি আসার সম্ভাবনা যেটা সেটা আগে থেকেই পড়ে ফেলবেন, সেক্ষেত্রে যেন কোনো সমস্যা না হয় সেটা আমরা ওই যে পেড কোর্সে আগে থেকেই দিব ওই অনুযায়ী। আর ইন্ট্রোডাকশন টু ক্রিটিসিজম পড়ার পরে আমরা বাকিগুলো পড়বো একেবারে শেষের দিকে লিঙ্গুইস্টিক পড়বো, কারণ লিঙ্গুইস্টিক্সের ডিউরেশনটা অনেক রাখতে হবে, 1 ঘন্টা মানে হচ্ছে প্রায় 1 মাসের মতো লিঙ্গুইস্টিক্স যখন পড়বো তখন আপনার তাড়াতাড়ি মুখস্থ করতে সুবিধা হবে, আর বাকিগুলো তাড়াতাড়ি শেষ করে ফেললে তখন আর আপনার এত চাপ থাকবে না, এটা শুধু রিভিশন দেবেন আর ওইটা ভালো করে করবেন। বুঝতে পারছেন? এখন আসেন এই যে 1802 সালে প্রকাশিত হওয়া প্রিপেসের মধ্যে যে যে বিষয়গুলো থাকবে সেগুলা কি, বা 1802 সালে যে প্রকাশিত হয়েছে প্রিপেস টু লিরিক্যাল ব্যালাড, এই প্রিপেসে কি কি ছিল বা আমরা এখানে কি কি পড়ব। এখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিখছেন যে একটা কবিতার সাবজেক্ট বা টপিক কেমন হওয়া উচিত। এই প্রিপেসে তিনি লিখছেন যে একটা কবিতার মধ্যে যে লেখক লেখেন সেটার সাবজেক্ট ম্যাটার কেমন হবে, মানে আপনি কোন বিষয়টার উপর লিখবেন সেটা সম্পর্কে তিনি বিস্তারিত আলোচনা করছেন। তারপরে তিনি লিখেছেন এই যে আগে যদি জানেন নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের লেখকরা তারা হিরো কাপলেটে লিখত, গ্র্যান্ড স্টাইলে লিখত, মানে তাদের রাইম মিল থাকতে হবে, সেখানে আয়াম্বিক প্যান্টাইমিটার অবশ্যই ইউজ করতে হবে, সেখানে মানে নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের যে লেখকরা তাদের কথা বলতেছি। তো আয়াম্বিক প্যান্টামিটারে লিখতে হবে, সেটা হিরো কাপলেটে লিখতে হবে, কিন্তু এই যে নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের যে নির্দেশনা ওইটার মিটার বা আয়াম্বিক প্যান্টামিটারে লিখতে হবে, রাইম স্কিম রাখতে হবে, ওইটা নিয়ে আপনার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কিছু কথা বলেন। এই কথাগুলো হচ্ছে আমরা এই প্রিপেসের মধ্যে উল্লেখ করব। একজন আদর্শ কবি কেমন হওয়া উচিত, মানে একজন আদর্শ কবি কিভাবে লিখলে তার কবিতাগুলা ভালো হবে সেটা নিয়ে তিনি হচ্ছে উল্লেখ করছেন এই প্রিপেসের মধ্যে। তারপরে তিনি লিখছেন একজন লেখকের কি কি গুণাবলী থাকতে হবে, মানে আপনি যদি একজন ভালো লেখক হতে চান আপনার ভিতরে কোন কোন জিনিস থাকতে হবে সেটা তিনি এখানে উল্লেখ করেছেন। কোন কবিতাগুলাকে একটি আদর্শ কবিতা বলা যাবে, ধরেন একজন রাইটার লিখছেন তার কোন রাইটিংটা সব থেকে ভালো বলা যাবে, এটা নিয়ে তিনি এই প্রিপেসের মধ্যে উল্লেখ করেন। এমনকি এই প্রিপেসের মধ্যে এটা উল্লেখ থাকে যে কবিতা বিজ্ঞানের থেকেও বড়। এইসব বিষয়গুলোকে বিশদভাবে আলোচনা। আচ্ছা দেখেন এখানে কিন্তু একটা কোশ্চেন আসে, আপনি এখানে এটা পাবেন, ব্রড কোশ্চেন আসে, এটা একটু খেয়াল করেন। দেখেন এমনকি এই প্রিপেসের মধ্যে এটাও উল্লেখ থাকে যে কবিতা বিজ্ঞানের থেকেও বড়। এইসব বিষয়কে বিশদভাবে আলোচনা করতে গিয়ে তিনি এই প্রিপেসটাকে অ্যাসের মতো করে লিখে পেতেছেন, মানে একটা রচনার মতো করে লিখে পেতেছেন। প্রিপেসটা মূলত ছোট্ট হয়, কিন্তু এই যে একজন কবিতা আদর্শ কবি কেমন হওয়া উচিত অনেকগুলো টপিক নিয়ে তিনি এই প্রিপেসের মধ্যে আলোচনা করেছেন। এখন এই যে প্রিপেসের মধ্যে তিনি এমনভাবে আলোচনা করেছেন যে প্রিপেসটা একটা রচনার সমতুল্য হয়ে গেছে, এত বড় হয়ে গেছে যে এটা একটা রচনাই হয়ে গেছে, যাকে বলা হয় ম্যানিফেস্টো। এর অর্থ হচ্ছে দলিল, যে এই প্রিপেসটা এমনভাবে লিখছেন যেটা অ্যাসে হয়ে গেছে এবং এই অ্যাসেটাকেই বলা হচ্ছে ম্যানিফেস্টো। ম্যানিফেস্টো মানে কি? দলিল। ম্যানিফেস্টো কেন বলা হয়? কারণ এতদিন শুধুমাত্র একটি আঙ্গিকে লেখা হয়েছিল। লিরিক্যাল ব্যালাডস প্রকাশিত হওয়ার পর একটি নতুন আঙ্গিকের লেখা শুরু হয়। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের প্রিপেস লেখার পর ওই সময়ের সমসাময়িক যে সকল কবি ছিলেন তারা অনেক উৎসাহিত হয়। পরবর্তীতে দেখা যায়
যে ওই সময়ে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছাড়াও আরও অনেকেই সাধারণ মানুষের বোঝার জন্য লেখালেখি করতেন এবং প্রকৃতি নিয়ে লেখালেখি করতেন। মূলত আপনার ব্রড কোশ্চেনে আসে এই যে প্রিপেজ টু লিরিক্যাল ব্যালাডকে কেন ম্যানিফেস্টো বলা হয়। বাংলা ব্যাকগ্রাউন্ড বুঝছেন? এতটুকু পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আজকে যে হোমওয়ার্ক আপনি এখান থেকে এই পর্যন্ত যতটুকু পড়াইছি, ঠিক আছে, এটা দেখে লিখবেন। আমি হচ্ছে যদি ঈদের আগে ক্লাস নিই আপনাদের, তাহলে হচ্ছে বাকি অংশটুকু ঈদের আগে শেষ করে দিব। আদারওয়াইজ হচ্ছে ঈদের পর থেকে ক্লাসটা স্টার্ট করব, তখন হচ্ছে আমি এটা শেষ করে দিব। ক্লাস তো রেকর্ড থাকবে, সিরিয়াল ওয়াইজই পাবেন, তাহলে সমস্যা হবে না। বুঝতে পারছেন? আজকের জন্য আল্লাহ হাফেজ।